আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। ৩৯ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন লিওনেল মেসি, আর দীর্ঘ ২১ বছর পর ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দলে জায়গা করে নিয়েছে সেমির মঞ্চে, যা কিনা বিশ্বকাপের ইতিহাসেই এই প্রথম। দ্বিতীয় সেমিতে ১৬ জুলাই রাত আর্জেন্টিনা ইংল্যান্ড এবং প্রথম সেমিফাইনালে ১৫ জুলাই লড়বে ফ্রান্স এবং স্পেন। রাশিয়া কিংবা কাতারের মতো অঘটনের বিশ্বকাপ এবার নয়। সব হিসেব নিকেশ আর প্রেডিকশন মিলিয়ে এবারের বিশ্বকাপ যেন হেঁটেছে চেনা পথেই। মাঠের লড়াইয়ে কোনো নাটকীয়তা বা আন্ডারডগের রূপকথা নয়, বরং শক্তিমত্তার চূড়ান্ত প্রদর্শন দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের শীর্ষ ৪ ফেভারিট। ৪৮ দল থেকে বাদ ৪৪, হিসেবের খাতায় রইল বাকি ৪। প্রথম সেমিফাইনালে ডালাসে ১৫ জুলাই রাত ১টায় লড়বে ফ্রান্স ও স্পেন। দ্বিতীয় সেমিতে আটলান্টায় ১৬ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ৪-এর জায়গায় আবারও এই ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। র্যাঙ্কিং প্রথা তৈরির পর এই প্রথম শীর্ষ ৪ দল সেমিফাইনাল লাইন আপে। কথা আছে আরও, শেষ ৪-এ ওঠা ৪ দলই ফুটবলের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবল প্রেমীদের মনে যা ফিরিয়ে আনছে সোনালী অতীতের নস্টালজিয়া। অতীতে বিশ্বকাপ জেতা ৪ দলই উঠেছে সেমির মঞ্চে। এমন ঘটনা ফুটবল ইতিহাসে ঘটল তৃতীয়বার। এর আগে ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপ এবং ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে ৪ দলই ছিল সাবেক চ্যাম্পিয়ন। দীর্ঘ ৩৬ বছর পর আবারও সেই চেনা ইতিহাসের পুনরাবৃত্তি। তবে দীর্ঘ ২ দশকের বেশি ক্যারিয়ারে এর আগে কখনোই ইংলিশদের মুখোমুখি হননি মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৬তম ম্যাচটিই হবে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম ম্যাচ। তবে ইতিহাস বলছে ২১ বছর পর আবারও মুখোমুখি হবে আলবিসেলেস্তা ও ইংলিশরা। সবশেষ ২০০৫ সালে জেনেভায় প্রীতি ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এদিকে ১০ জনের দল নিয়ে রূপকথা লেখা হয়নি সুইজারল্যান্ডের। আর্জেন্টিনার কাছে তারা অতিরিক্ত সময় হেরে গেছে এবং স্কোর লাইনটা ছিল ৩-১। লিওনেল স্কালোনির একটা মাস্টার স্ট্রোকের জায়গা ছিল শেষের দিকে, ৪ জন ফরওয়ার্ড তিনি খেলিয়েছেন। বাকিটা আমরা রিপোর্টে দেখে নেব। বিশ্বকাপের মঞ্চে যখন মেসি মার্টিনেজদের অগ্নি পরীক্ষা, তখন পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে আর্জেন্টাইন কিংবদন্তি অ্যান্টোনিও রাতেন। তার স্মরণে কালো আর্মব্যান্ড পরে সুইসদের বিপক্ষে মাঠে স্কালোনি শিষ্যরা। শোককে শক্তি করে ম্যাচের শুরুতেই লিড আর্জেন্টিনার, যা এবারের বিশ্বকাপে দলটির দ্রুততম গোল। ১০ মিনিটে মেসির মাপা কর্নারে ম্যাক অ্যালিস্টারের দর্শনীয় হেড, উচ্ছ্বাসে ভাসে আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপে মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড হবে না, তা কি করে হয়? অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে নাম লেখালেন নতুন রেকর্ড বুকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১০ অ্যাসিস্ট এখন আর্জেন্টাইন অধিনায়কের, সেটিও আবার ১০ জন ভিন্ন ভিন্ন ফুটবলারের সাথে। মেসির অ্যাসিস্ট ও আর্জেন্টিনার গোল বাদে প্রথমার্ধের বাকি গল্পটা সুইজারল্যান্ডের। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ব্যর্থতার গল্প লিখেছে দলটির আক্রমণ ভাগ। বিশেষ করে চোট কেড়ে নেওয়া মঞ্জাম্বির অভাবটা বেশ ভালোই টের পেয়েছে সুইসরা। বিরতির পর দ্বিগুণ শক্তি নিয়ে সমতায় ফেরার চেষ্টা ইউরোপ প্রতিনিধিদের। ৫০ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দৃঢ়তায় নিশ্চিত গোল থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। ৬৭ মিনিটে সুইসদের ত্রাতা হয়ে আসেন ড্যান এনদোয়ে। তার দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে সুইজারল্যান্ড। অবশ্য গোল উদযাপনের রেশ কাটতে না কাটতেই ১০ জনের দলে পরিণত হয় দলটি। ফাউলের নাটক করে প্রতিপক্ষকে কার্ডের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। যে সুযোগে একের পর এক আক্রমণ করেও হতাশ হতে হয়েছে মেসি ম্যাক অ্যালিস্টারদের। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও আর্জেন্টিনার দাপট। প্রথম ১৫ মিনিট সুইস দুর্গ অক্ষত থাকলেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়। হুলিয়ান আলভারেজের দারুণ ফিনিশিং বিশ্ব চ্যাম্পিয়নদের এনে দেয় সেমিফাইনালের টিকিট। অবশেষে বিশ্বকাপে গোলের দেখা পেলেন না লিওনেল মেসি, তবে তার দলের জয় আটকে রাখা যায়নি। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৪-এ নাম লেখালো আর্জেন্টিনা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে
ইংল্যান্ড। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। বহু আগে বাংলা সিনেমার একটা ডায়লগ শুনেছিলাম যে মুরব্বীরা যে কথা বলে বুদ্ধিমানরা সেই অনুযায়ী চলে। এক্ষেত্রে জুড বেলিংহাম সেই কাজটাই করেছেন। মায়ের দেয়া একটা টোটকায় নরওয়ের বিপক্ষে হলুদ কার্ড এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জুড বেলিংহাম। মুখের ভাষা সামলাতে বলেছেন মায়েরা যে কথাটা সবসময় আসলে বলেন। সেক্ষেত্রে ট্যাকেলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন এই মিডফিল্ডারের মা। বাকিটা রিপোর্টে দেখে আসবো। কোয়ার্টার ফাইনালে নরওয়ে বাধা পেরিয়ে ইংল্যান্ড এখন বিশ্বকাপের সেমিফাইনালে 2-1 ব্যবধানের নাটকীয় জয়ের দিনে ইংলিশ সমর্থকদের মনের আকাশে জমেছিল শঙ্কার মেঘ। কারণ আরেকটা হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনার বিপক্ষে মহারণে ডাগআউটে বসে থাকতে হবে জুড বেলিংহ্যামকে। মায়ামি তীব্র গরম আর স্নায়ুচাপের ম্যাচে ঠিকই নিজেকে সামলে রাখলেন 23 বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা। কার্ডের ফাঁদ এড়ানোর পাশাপাশি জোড়া গোল করে দলকে নিয়ে গেলেন শেষ চারে। মাঠের ভেতরের এই চরম মানসিক লড়াইয়ে মাথা ঠান্ডা রাখার রহস্য হিসেবে কাজ করেছে বেলিংহ্যামের মায়ের দেয়া টোটকা। Yeah, my mom's telling me all week to watch my language, watch my tackles. মা আমাকে পুরো সপ্তাহ ধরে একটা কথাই মনে করিয়ে দিচ্ছিলেন, মুখের ভাষা সামলাবে, ট্যাকেল করার সময় চোখ কান খোলা রাখবে এবং আবেগ প্রকাশ করবে না। সত্যি বলতে পুরো সপ্তাহ জুড়েই মা আমার মাথায় এই হলুদ কার্ডের ভয়টা ঢুকিয়ে দিয়েছিলেন। He still let you communicate in a respectful way a lot. মায়ের টোটকার পাশাপাশি মাঠের রেফারির প্রশংসাও করতে কার্পণ্য করেননি বেলিংহ্যাম। সঠিক ফুটবল খেলার পাশাপাশি রেফারিদের সম্মানজনক যোগাযোগের সুবাদেই মাথা ঠান্ডা রাখা সম্ভব হয়েছে বলে দাবি তার। সতীর্থে দারুণ পারফরমেন্সে মুগ্ধ অধিনায়ক হ্যারি কেইন। আমরা জানি এটা আমাদের সেরা খেলা ছিল না, তবে আমরা বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে মূল পার্থক্য গড়ে দিয়েছে জুড। নিখুঁত সময়ে ওর করা দুটি গোলই আমাদের পার করে দিয়েছে। শুধু বেলিংহ্যামই নন, কার্ডে ঝুঁকিতে থাকা ডেকলান রাইস, মার্ক গুয়েহি কিংবা নিকো ওরাইলিদের কেউই নরওয়ে ম্যাচে কার্ড হজম করেননি। ফলে মহারণে নামার আগে ইংল্যান্ড শিবিরে শঙ্কার মেঘ কেটে উকি দিয়েছে সূর্যের হাসি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ওয়ার্ল্ড কাপ কভার করতে আমাদের সহকর্মী মুজনেবিন তারেক আমেরিকায় আছেন। কানসাস থেকে তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারেক, গতকাল ম্যাচ আর্জেন্টিনা জিতলো। সুইজারল্যান্ড ডেফিনেটলি দে প্লেড বেটার। প্রথম 2 হাফ তারা বেশ ভালো খেলেছে, বাট অ্যাট লাস্ট আমরা লিওনেল স্কালোনিকে দেখলাম যে একটা অদ্ভুতুরে ফরমেশন যেখানে 4 জন ফরওয়ার্ডকে নামালেন, বাট দিন শেষে দ্যাট পেইড অফ অ্যাকচুয়ালি। এবং পেপ গার্দিওলাকে ম্যান সিটির হয়ে এরকমই আমরা করতে দেখি, যখন আর কোনো কিছু উপায় থাকে না তখন এই ফরমেশনেই যান। ওভারঅল ম্যাচটা কেমন উপভোগ করেছেন? ইন্টেন্সিটি মাঠের কেমন ছিল? সব কিছু একটু বিস্তারিত জানাবেন। আমি যদি শুরুতে বলতে চাই আমি যে আমরা যে এক্সপেকটেশন নিয়ে ম্যাচটা দেখতে বসেছিলাম ঠিক উল্টোটা হয়েছে। মানে সুইজারল্যান্ড ডিফেন্সিভ খেলবে, ম্যাচটাকে তারা টাই ব্রেকারে নিয়ে যাবে এবং আর্জেন্টিনা তারা শুরু থেকেই গোল আদায়ের চেষ্টা করবে, কিন্তু হয়েছে উল্টোটা। সুইজারল্যান্ড শুরু থেকেই তারা কিন্তু বেশ অ্যাটাকিং মুডে ছিল, যেটা গত কয়েকদিনে তাদের প্র্যাকটিস বা সবকিছু মিলে যেটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল বা অনুমানের বাইরে ছিল, এবং সেখানেই সুইজারল্যান্ড চমকটা দিয়েছে। কিন্তু যেটা হয়েছে যে আর্জেন্টিনাকে নিঃসন্দেহে শুরুর গোলটা মেন্টালি আমি যদি বলি যে তাদেরকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এই ম্যাচটাতে। কারণ আপনি দেখেন যে আর্জেন্টিনার এইবারের বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল, এবং এত দ্রুত গোল আর্জেন্টিনা এই ম্যাচে এই বিশ্বকাপে তারা পায়নি। বিশেষ করে এরকম নকআউটের ম্যাচে, হাই ভোল্টেজ ম্যাচে এরকম ম্যাচে 10 মিনিটে গোল পাওয়াটা নিঃসন্দেহে আর্জেন্টিনাকে কিছুটা হলেও এগিয়ে দিয়েছিল। তবে যেটি বলছিলাম যে সুইজারল্যান্ড তারা কিন্তু পরিসংখ্যান তাদের বিপক্ষে, তাদের মূল যে স্ট্রাইকার সেই ইনজুরিতে ম্যাচ খেলতে পারেনি, কিন্তু তারপরও তাদের হারানোর কিছু নেই। আর্জেন্টিনাকে হারানো সম্ভব, সেটা মিশর কেরবাতে কিছুটা হলেও দেখিয়ে দিয়েছে, এবং সেই মন্ত্রে কিন্তু তারা ম্যাচটা শুরু করেছিল। এবং স্কালোনি নিজেও হয়তো এটা প্রত্যাশা করেননি যে সুইজারল্যান্ড এইভাবে তাদের ম্যাচটা শুরু করবে। আপনি যেটা বলেছেন যে স্কালোনি তার ফরমেশনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন, আমার মনে হচ্ছে ঠিক এই কারণটাতেই স্কালোনি তিনি ম্যাচে তার ফরমেশনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। এবং আসলে এর বাইরে স্কালোনির খুব একটা অপশনও নেই। আপনি যদি দেখেন যেহেতু তার মিডফিল্ড ধরে আক্রমণ, সেই জায়গাটাই তিনি শেষ পর্যন্ত যখন ম্যাচটা 1-1 টাই হয়ে গেল তখন কিন্তু গোল করা ছাড়া আর কোনো অপশন নেই। এবং স্কালোনি হয়তো ম্যাচটা টাই ব্রেকারে যাক, যেটা সুইজারল্যান্ড চাচ্ছিল সেটা স্কালোনি চাচ্ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে নির্ধারিত সময় যেহেতু ম্যাচটার রেজাল্ট আসেনি, অ্যাটলিস্ট অতিরিক্ত 30 মিনিটের মধ্যে যেন ম্যাচটা শেষ করা যায়। সেখানেও আর্জেন্টিনার একটা অনুপ্রেরণা বলতেই পারেন যে 2014 বিশ্বকাপে 118 মিনিটে গিয়ে তারা গোল করে ম্যাচটা বের করে নিয়েছিল। ঠিক একই মন্ত্রে বা একই পরিকল্পনায় স্কালোনি
তিনি সফল হয়েছেন, মানে এটা একদম ওনার শেষ দান যেটা ছিল তিনি সেটাই দিয়েছেন এবং সেই জায়গাটা তিনি সফল হয়েছেন। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটাতে তারা বুদ্ধির খেলায় জিতেছে এবং অনেকগুলো প্রাপ্তি আছে তাদের। মেসি গোল না করলেও যে ম্যাচ বের করা সম্ভব, ম্যাকঅ্যালিস্টারের গোল করা, হুলিয়ান আলভারেজের গোলটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে টার্নিং। তিনি যেভাবে একটা গোল করে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন এবং লাউতারো মার্টিনেজ তিনি আগে একটা গোল পেয়েছিলেন পেনাল্টি থেকে, কিন্তু ফিল্ড গোল এটাই তার প্রথম। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিঃসন্দেহে এই ছোট ছোট বিষয়গুলো আর্জেন্টিনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। সামি, একটা ছোট্ট বিষয় জানতে চাই, আজকে ম্যাচ যদি ব্যাপ্তিটা চিন্তা করি তাহলে কিন্তু 90 মিনিট আসলে 90 মিনিট ছিল না, 90 মিনিট প্রায় 106 বা 107 মিনিটের মতো। এরপরে আবার আরও 30 মিনিটের খেলা, প্রায় 150 মিনিটের খেলা। একটা দল কিন্তু গত 10 দিনের মধ্যে 2টা ম্যাচ খেলেছে যেটা মোটামুটি 120 মিনিটের খেলা, একটা ম্যাচ খেলেছে যেটা 96-97 মিনিটের খেলা। এই টিমটার রিকভারির জায়গাটা তারেক আপনার কাছে আসলে, আপনি তো খুব কাছ থেকে দেখছেন, ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা? সামনে ইম্পর্টেন্ট 2টা নকআউট গেম, সো রিকভারির টাইমটা আসলে এই টিমটা কম পাবে কিনা? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন সামি। যদি আপনি দেখেন, আপনি তো আর্জেন্টিনাকে বলেছেন যে আর্জেন্টিনা এই ম্যাচ টাইম তারা খেলেছে এবং তারা কিন্তু বিশ্বকাপে টিকে আছে এবং যাদের বিপক্ষে খেলেছে তারা সবাই কিন্তু বিদায় নিয়েছে। এই সিনারিওর মধ্যে দিয়ে বা এত বেশি ম্যাচ টাইম কিন্তু অন্য কোনো দলকে খেলতে হয়নি, সেটা স্পেন বলেন, ফ্রান্স বলেন, ইভেন ইংল্যান্ডের কথাও যদি আপনি বলেন। তো এইটা আর্জেন্টিনার জন্য একটা বড় প্রশ্ন হবে এবং তারা কানসাসে আরো 2 দিন, আমি এখন এই মুহূর্তে কানসাসে আছি, তারা এখানে আরো 2 দিন স্টে করবে এবং সেই রিকভারি সেশনের জন্য কাজ করবে। তারপরও দিন শেষে আপনি হয়তো খেয়াল করবেন যে সবশেষ সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির পারফরমেন্সে কিছুটা হলেও এটার প্রভাব কিন্তু ছিল। তার বয়স 39, সেটা আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না এবং ডিনাই করার কোনো সুযোগ নেই এবং সেটার প্রভাবটা তো ছিল। তারপরে তিনি করা মার্কিং এ ছিলেন। সব মিলিয়ে তাকে কিন্তু বোতলবন্দি করার যে চেষ্টাটা ছিল সুইজারল্যান্ডের, একটা হচ্ছে যে টানা লম্বা সময় ম্যাচ খেলার যে ধকল এবং তার যে বয়স, পুরোটা এটার ইম্প্যাক্টটা কিন্তু ছিল এই গতকালকের ম্যাচে। তো মেসি যখন সেটা ফেস করছেন এবং এখানে ইনজুরিও একটা বড় থ্রেট, যেহেতু গরম এবং সেই জায়গাটায় যে কেউ সেটাতে আক্রান্ত হতে পারেন, ইনজুরিতে চোটে পড়তে পারেন। তো আর্জেন্টিনার জন্য খুব টাফ টাইম আমি বলবো, যে টানা পর 3টা ম্যাচ। আর আপনি শুধু 120 মিনিট খেলছেন বিষয়টা এরকম না, আপনার 120 মিনিটের যে স্নায়ুর চাপটা নিতে হচ্ছে এটাও কিন্তু আপনাকে লম্বা সময় ক্যারি করতে হচ্ছে। মানে বিশ্বকাপ যদি আপনি আরো সেমিফাইনালের পর ফাইনাল যেতে চান, এটা আপনাকে ক্যারি করতে হবে। তো দিন শেষে আমার মনে হয় যে এই জায়গাটা আর্জেন্টিনা কিছুটা হলেও ব্যাকফুটে আছে এবং যতই আপনি রিকভারি সেশন করেন বা যাই করেন, এবং খুব বেশি যে সময় পাচ্ছেন তা কিন্তু না। আপনি কানসাসে 2 দিন ট্রেনিং করবেন, আপনাকে আটলান্টায় গিয়ে 15 তারিখ ম্যাচ খেলতে হবে, তো খুব বেশি রিকভারি সেশনের সুযোগ নেই। যে প্রবলেমটা আর্জেন্টিনা ফেস করছে সেটা কিন্তু ইংল্যান্ডের সেই অর্থে বলা যায় তারা কিছুটা ফুরফুরে মেজাজে আছে। মায়ামি থেকে তারা আটলান্টা ফুরফুরে মেজাজে খেলতে যাবে। সামি, তারেক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুজদেবিন তারেক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবারে আজকের দিনের অতিথিদের সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের আজকের দিনের 2জন অতিথি কমন, তারা আমাদের ঘরের মানুষ। একজন আহমেদ বিন পারভেজ আর একজন হাবিব ভাই, দুজনে আমাদের ঘরের মানুষ। আরেকজন যিনি আছেন আর্জেন্টিনার জার্সি পরা, নাম এবং পরিচয়টা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ কায়সার। আমি ইতিমধ্যে আপনি আমার পরিচয় দিয়ে দিয়েছেন, আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার। জি, কেমন লাগলো আর্জেন্টিনার এই জয়টা দেখে? আমরা তো খুবই আশাবাদী এবং মানে অত্যন্ত খুশি আর্জেন্টিনা বিজয়ী হয়েছে এবং পরবর্তী ম্যাচের জন্য আমরা তাদের জন্য মানে বেস্ট উইশ করতেছি এবং আমরা আশা করব যে এর আগে যে একটু অগোছালো ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তো আমরা মানে দূর থেকে যেটা বুঝতে পারছি, নিশ্চয়ই যারা খেলছে মাঠে বা বাইরে থেকে অবজার্ভ করছে তাদের কোচ এবং টিম স্টাফ, তারা ব্যাপারটাকে আরও ভালোভাবে দেখছে। সুতরাং যখন যেমন তখন তেমন, যেমন এর আগে একটু তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল, জি, সুতরাং আর্জেন্টিনাও আশা করি সেই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে ফিরবো। আর্জেন্টিনার আজকে যখন প্রথম গোলটা হয়, সেই প্রথম গোলের পর একটা সেলিব্রেশন হয়েছিল একজনকে কেন্দ্র করে। সেই মানুষটা হচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল, তাদের সেট পিস কোচ। আমরা একটু ছবিটা দেখতে চাই। ওয়াল্টার স্যামুয়েলকে কেন্দ্র করে একটা সেলিব্রেশন হয়েছিল এবং স্কালোনি মোটামুটি তাকে বাহবাটাই দিচ্ছিলেন। আমরা এর আগে পর্তুগাল দলের সেট পিস কোচ নিয়ে কথা বলেছিলাম, যে অস্টিন ম্যাকফি। বলে নেওয়া ভালো, আর্জেন্টিনা লাস্ট কিন্তু কর্নার সিচুয়েশন থেকে 3টা গোল করেছে এবং আমরা যদি একটু দেখি যে এই ম্যাচে কর্নার সিচুয়েশন থেকে গোলটা কিভাবে করা,
একটা খুব আইডেন্টিক্যাল বিষয় আমরা দেখতে পাবো। এটা তো একদম ইনিশিয়াল স্টেজ, পরের স্টেজটার দিকে একটু যাই, এর পরের ছবিটার দিকে যাব, পরের ছবিটার জন্য অপেক্ষা করছি। ওকে, এই জায়গাটাতে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, হাবিব ভাই এবং পারভেজ ভাই একটু দেখবেন, ম্যাকঅ্যালিস্টার এই নেয়ার পোস্টের এই জায়গাটায় থাকে এবং এই দুইজন ভদ্রলোক আবার একটু ডেকোয় রানও দেয়, এখানে পুরোপুরি একটা জটলা পাকানো, তার মানে সুইজারল্যান্ড আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছে যে তারা নেয়ার পোস্টেই কিকটা করবে। পরের ছবিটায় যাই, নেক্সট পিকচার প্লিজ। কিকটা যখন করে, আচ্ছা সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে আসলে। মূলত এই জায়গাটায় যে বিষয়টা এক্স্যাক্টলি যেটা বলছিলাম, যে নেয়ার পোস্টে ম্যাকঅ্যালিস্টার দৌড়ে যাচ্ছেন এবং সেইখান থেকে তিনি হেডটা করেছেন এবং সেই হেডে গোল হয়েছে। ম্যাকঅ্যালিস্টারের ফিজিক্যালিটি বলি বা তার ক্যারিশমেটিক বৈশিষ্ট্য বলি, যাই বলি, নেয়ার পোস্ট থেকে গোলটা হয়েছে। আমি কেন আইডেন্টিক্যাল বললাম, কেপ ভার্দের সঙ্গে ম্যাচে লিসান্ড্রো মার্টিনেজ যে গোলটা করেছেন সেই গোলটা একটু দেখতে চাই, ওই গোলটার সেট আপের জায়গাটা একটু দেখতে চাই। ওইখানেও একদম সিমিলার একটা সেট আপ ছিল, সেই ছবিটার দিকে যদি আমরা একটু যেতে চাই। এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা বিশ্লেষণ করার সময় আমি দেবো আসলে সেই জায়গাটাতে। এবং ডেফিনেটলি একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সেকেন্ড বলের জন্য আবার প্রিপেয়ার্ড থাকে। ওকে, এই ছবিটাও যদি দেখি, যেটা কেপ ভার্দের সঙ্গে ম্যাচে, এইখানেও যেটা দেখলাম ম্যাকঅ্যালিস্টারই গেছেন, ম্যাকঅ্যালিস্টার গিয়ে এখানে হেডটা দিয়েছেন, এক্ষেত্রে হেডটাতে ডিরেক্ট গোল হয় নাই, সেকেন্ড বল এসেছে, সেকেন্ড বলের জন্য এই জায়গায় কিন্তু একজন প্লেয়ার ছিলেন, তার সঙ্গে গার্ড ছিল, তাকে ব্যাকআপ করার জন্য আবার লিসান্ড্রো মার্টিনেজও ছিলেন। সো কমন লিঙ্কের জায়গাটা, আমরা আগের ছবিটার দিকে যদি একটু ফেরত যাই, কমন লিঙ্কের জায়গাটা হচ্ছে এই নেয়ার পোস্টে মারাটা এবং সেই সঙ্গে ব্যাকআপ একজন থাকা, যে আসলে এই জায়গাটা সেকেন্ড বলটাকে উইন করতে পারবে। সো হাবিব ভাই যেটা বলছিলেন যে এই ছবিটার মধ্যেই বিশেষ কিছু আছে, ডেফিনেটলি ওয়াল্টার স্যামুয়েলের ক্রেডিটটা তো দিতে হবে, কারণ স্কালোনি নিজেই আদর করে দিচ্ছিলেন। এই ছবির বিশেষ কিছু হচ্ছে, ওরা একটা জায়গায় অ্যাটাক করতেছে, দেখেন একটা জায়গাকে ডেন্স রাখতেছে, তো ওখান থেকে ওরা আবার ডিকয় রান দেয়, দুইজন স্পেস বানায়, ও পিছন থেকে আসে, যেই প্রথম বলটা ডিকটেট করে পিছন দিকে, সে কিন্তু প্রথমে ডিফেন্ডারদের ওয়ালের পিছনে থাকে, তারপরে সে সামনে যায়। এখানে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে এরা জানে যে মেসির প্লেসমেন্টটা একেবারে পিন পয়েন্ট হতে যাচ্ছে, সো কোথায় বল আসবে এটা অপোনেন্ট ডিফেন্ডারদের চেয়ে ওরা ভালো জানে যে বলটা কোথায় আসতেছে। সো যে কাছাকাছি থাকে, এটা যে প্রতিবার ম্যাকঅ্যালিস্টার তা না, যে কাছাকাছি ওই সিচুয়েশনে থাকে সে আগে বলটা ডিকটেট করার পরে দেখবেন সেকেন্ড বারে গোলকিপার যেখানে থাকে না সেখানে একজন আনমার্ক থাকে, এই কেসে সেটা হচ্ছে আলভারেজ। যদি এটা গোল নাও হইতো, মানে সরাসরি গোল না হইতো, এটা আলভারেজের পায়ে আসে বেসিক্যালি, এবং এরপরে আলভারেজ থেকে মিস হলে আরেকজন আছে, মানে এটা হচ্ছে 3 সিরিজ অ্যাটাক, মানে ট্রাই সিরিজ অ্যাটাক বলে এটাকে। ধরেন আপনি সেট পিসে অ্যাটাকটা যখন করছেন, ফার্স্ট একজন মিট করলো, সে যদি ডিকটেট করতে না পারে, দেন হচ্ছে সেকেন্ডারি, সে ডিকটেট করতে না পারলে পিছনে আরেকজন আছে, এবং এখান থেকে যদি ইন্টারসেপ্ট হয়, সামনে যদি জুম থাকতো বা আমি দেখাইতে পারতাম যে সামনে একজন আছে সেন্ট্রাল শটের জন্য, অর্থাৎ এই জোনটায় পুরো এরকম, এখান থেকে আর্জেন্টিনারে কাউন্টার করাও কঠিন, আবার এখান থেকে রিবাউন্ডে গোল খাওয়াও খুব সহজ। মানে ওদের সিচুয়েশনটা হচ্ছে, আর এটার জন্য কিন্তু একটা ফিজিক্যাল প্রেজেন্স দিতে হয়, আর এই জিনিসটা আর্জেন্টিনা একেবারে ওয়েল ওয়ার্কড। আমি এই কারণে ওয়ার্ল্ড কাপের শুরুতে, কারণ আমি এই জিনিসটা কোপা আমেরিকা, বাছাই পর্ব, এই সবগুলো একই প্যাটার্ন দেখে আসতেছি, এবং এটার কোনো ডিকোড নাই, এবং এরা হচ্ছে এই সারপ্রাইজ শকটা দিতে পারতেছে, এবং এরা মনে হয় সেই ডিকোডটা করার জন্য যদি এইখানে কিন্তু সুইজারল্যান্ড একটা ওভারলোড করে রাখছিল আগে, যে ওরা আমি আসতে দিব না, আর কিন্তু এই ওভারলোডটা আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজ দেয়, মানে অপোনেন্ট হচ্ছে এই ওভারলোডটা থেকে যদি নিজেদের পোস্টটা সেফগার্ড রাখে সেটা বেটার হয়, কিন্তু এই ওভারলোডটা আর্জেন্টিনাকে সেফগার্ড দেয়, কারণ আর্জেন্টিনার প্লেয়ার একজন থাকে, একজন ডিফেন্ডার ট্যাকল করার জন্য, দায়িত্ব থাকে একজনের কাঁধে যে তুমি হেডটা জাস্ট ডিকটেট করবে, এখান থেকে স্পিড বাড়াবা। তো মেসি স্পিড বাড়ানোর জন্য বলটা কিন্তু উপর থেকে দেয়, সোজা কর্নার করে না, মেসি কর্নারটা হলো উপর থেকে। তো এই জিনিসটা হচ্ছে কি আর্জেন্টিনাকে বলটা ডিকটেট করা যায়, এটা হচ্ছে একটা সেকেন্ডারি পাস বলতে পারেন, হেড পাস। তো এগুলা একদিনে হয় না, বারবার প্র্যাকটিস করতে করতে এটা হয়।
ভেরি ওয়েল। এই কারণে আসলে স্কালোনি হয়তো ক্রেডিটটা দিচ্ছিলেন, কারণ তার টিম এটা ওয়েল ওয়ার্ক করছে। ওয়ার্ল্ড কাপের শুরু থেকে বলছিলেন যে আর্জেন্টিনার সেট পিসে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ডেঞ্জারাস টিম। এই জায়গাটা থেকে আসবো পারভেজ, এই জায়গাটায় এরকম অ্যাটাক ইনিশিয়েট করা অল অফ আ সাডেন, আর্জেন্টিনার সেট পিস নিয়ে কিন্তু আসলে ওয়ার্ল্ড মিডিয়াতেও খুব বেশি কথা হয় না। অল অফ আ সাডেন 3টা কর্নার সিচুয়েশনের গোল, 3টা কর্নার আবার নিয়েছেন লিওনেল মেসি, একই প্যাটার্নের যে নিয়ার পোস্টে সেটা করা। ডেফিনেটলি সেটার অ্যাকুরেসিটার জন্য তো লিওনেল মেসির একটা মানে আবার ওইটাই এখানে তো আরো- ক্যারিশমেটিক হ্যাঁ, জায়গাটা। আমি আসবো আপনার কাছে পারভেজ ভাই। জি, আমার কাছে তো মনে হয় যে এই পুরো প্যাটার্নের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা মোস্ট লাইকলি লিওনেল মেসি আর কি। কারণ আপনি ফর এক্সাম্পল অন্য যে কাউকে এই ধরনের একটা সেট পিস নিতে দেন, মানে ওয়ার্ল্ড ফুটবলে আপনি খুব কম প্লেয়ার্স দেখবেন যারা হচ্ছে গিয়ে যেই জায়গায় বলটা দিচ্ছে, যে ফ্লাইটে বলটা দিচ্ছে, যে গতিতে বলটা দিচ্ছে, মোর অফেন দেন নট একই ধরনের ডেলিভারি বারবার দেওয়ার ক্ষমতা তাদের আছে। সো লিওনেল মেসি ইজ ওয়ান অফ দেম। সো এখানে কিন্তু এত মজার বিষয়, লিওনেল মেসি এত ইম্পর্টেন্ট এই টিমটার জন্য। সাধারণত আমরা ইভেন আমি আর্সেনালের ওভারঅল সেট পিস ব্যাপারটা কিন্তু লক্ষ্য করেছিলাম পুরো গত সিজনে, তারা ওটা থেকে ম্যাসিভলি সাকসেসফুল হয়েছে, তাদের চ্যাম্পিয়নশিপ হওয়ার পেছনে এটা একটা বিশাল অবদান ছিল। তবে তারা যেটা করে, দে রিলাই মোর অন ইনসুইং কর্নার্স। এদিকে কর্নার আসলে সাকা নেবেন ইনসুইং, ওদিক থেকে আসলে ডেক্লান রাইস নেবেন ইনসুইং। এখানে কিন্তু মেসি যেটা নিচ্ছেন সেটা কিন্তু আউটসুইং, ওই জায়গা থেকে মেসিই নিচ্ছেন। কারণটা হচ্ছে ওই পিন পয়েন্ট জায়গায় বলটা ফেলা ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য বল। এবং এই দিকে আসলে যেটা হয়, ধরেন ডিফেন্ডাররা যারা বা মিডফিল্ডাররা যারা রান নেবেন, তারা কিন্তু ইনিশিয়াল পজিশনটা ভিন্ন জায়গায় আছে, সেখান থেকে তারা ডিফেন্ডারের সামনে এসে তারপরে স্পেসটা নিচ্ছেন, আগে থেকে সেখানে দাঁড়ানো নাই। সো এই ধরনের ডেলিভারিতে বোধহয় এই মুভমেন্টে মিট করাটা ইজিয়ার রাদার দেন একটা ইনসুইং। তখন আপনাকে আবার ভিন্নভাবে বলটাকে আপনার ফেস করতে হবে। সো এই ব্যাপারগুলো খুবই খুঁটিনাটি ডিটেলস। এবং আমার মনে হয় যে ওয়াল্টার স্যামুয়েল, আমি তো খুশি হয়ে গেছি দেখে যে তিনি আছেন। মানে তাদের সময় আসলে আর্জেন্টিনা চেষ্টা করেও আসলে নিজে খেলার মাঠে সেরকম সাকসেস তিনি আনতে পারেনি। ওয়ান অফ দ্য গুড ডিফেন্ডার্স আমার মনে আছে, তিনি এবং ডেমিকেলিস সেই সেন্টার ব্যাক ডুয়োটা ছিলেন ফর আর্জেন্টিনা। আনফরচুনেটলি ওই সাকসেসটা না পেলেও আমি দেখছি তিনি আছেন, আইমার আছেন এই দলটায়। লুকস লাইক দে হ্যাভ ওয়ার্ক থিংস আউট। এবং খুব আন্ডাররেটেড আপনি যেটা বললেন, হাবিব ভাই যেটা বললেন, বাছাই পর্ব বলি, কোপা আমেরিকা বলি, প্যাটার্ন একটা আছে। সো এইটা যে এখনো পর্যন্ত মানে এতটা হাইলাইটেড হয় নাই, এটাই একটা বিশাল সারপ্রাইজ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, অবাক হয়েছেন কিনা একটু একটা জায়গা দেখে? সেটা হচ্ছে যে আর্জেন্টিনাকে তো আমরা জানি যে ঠিক আছে, অন দ্য গ্রাউন্ড দে আর ভেরি স্ট্রং, খুব সুন্দর ছোট ছোট পাসিং এর মাধ্যমে যেভাবে এগিয়ে যায়, বাট এই যে এরকম সেট পিস কাইন্ড অফ সিনারিও থেকে বা কর্নার কাইন্ড অফ সিনারিও থেকে 3টা গোল ব্যাক, এবং খুব ইম্পর্টেন্ট 3টা গোল, একটু অবাক হয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবাক হয়েছি, কারণ আমরা আসলে আর্জেন্টিনা থেকে যে ধরনের খেলা প্রত্যাশা করি, এই ম্যাচটা টোটালি ডিফারেন্ট একটা ম্যাচ ছিল। এবং আরেকটা কথা আসলে বলতেই হয় যে আর্জেন্টিনা এই ম্যাচটা সুইজারল্যান্ডের সাথে জেতার মাধ্যমে আসলে কিন্তু ওয়ার্ল্ড কাপটা এখনো ওয়ার্ল্ড কাপ আছে। না হলে কিন্তু যদি কোনো কারণে সুইজারল্যান্ড জিতে যেত, এটা কিন্তু ইউরো কাপের মতো একটা মানে দেখতে হয়ে যেত। গুড পয়েন্ট। ঠিক আছে, সো অবশ্যই অবাক হয়েছে। অবশ্যই অবাক হয়েছে। আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর নিয়ে আসলে, যেটা আমি তারেকের সঙ্গে আলোচনা করছিলাম রিগার্ডিং দ্য রিকভারিজ। আর্জেন্টিনার একদম কোর সাপোর্টার যারা, তাদের কাছে আর্জেন্টিনার টিমের আসলে প্রথম 2 হাফের খেলা ভালো লাগে নাই। এটার কারণটা কি হইতে পারে হাবিব ভাই, কেন ভালো লাগে নাই আসলে? আর্জেন্টিনার খেলা মানে গ্রুপ স্টেজ বাদে, গ্রুপ স্টেজও অতটা কনভিন্সিং খেলা না। গ্রুপ স্টেজ বাদে কোনো হাফের কোনো খেলাই কনভিন্সিং না। আপনার কাছে 10 মিনিট মজা লাগবে, বাকি 10 মিনিট বিরক্ত লাগবে, আবার 10 মিনিটে রাগ লাগবে যদি আপনি আর্জেন্টিনা ফ্যান হন ভেতর থেকে। মানে এই জিনিসটা কেন আসে? কারণ আর্জেন্টিনা চাইলে বল কন্ট্রোল করতে পারতেছে, ওই সিচুয়েশনে আর্জেন্টিনা বল ছাড়ছে এবং লং বল খেলতেছে এমিলিয়ানো মার্টিনেজ। মানে আননেসেসারি। আমার আপনার মতে, আমরা যারা স্বাভাবিকভাবে খেলা দেখতেছি তাদের কাছে আননেসেসারি, কিন্তু ওদের জন্য মেবি এটা কোনো প্ল্যানিং হতে পারে। প্ল্যানিং ছাড়া কিন্তু এখানে তো সেকেন্ড বল রিসিভ করার মানুষ দেখি না। ওরা মানে সেকেন্ড বলও রিসিভ করবে না ইন্টেনশনালি মনে হচ্ছে। মানে ওরা চাচ্ছে যে বল তোমরা নেও, এইরকমই ইন্টেনশন দেখছি। কারণ সেকেন্ড বলের জন্য আপনার মিডফিল্ডার রাখতে হয়, ওরা এমনি লোন স্ট্রাইকারকে টার্গেট করতেছে। এটা অনেকটা কিছুটা অ্যাথলেটিকো মাদ্রিদ স্টাইলের খেলা বলতে পারেন। তো অ্যাথলেটিকো মাদ্রিদ এরকম করে ডেডলক দেওয়ার জন্য, আবার তাদের মধ্যে ডেডলক দেওয়ার প্রবণতাটাও ছিল না। একদম নিচেদের বক্সে ডিপ এসে ডিপেন্ডিং করবে, এটাও কিন্তু না। মিড ব্লকে ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না। সেটা সামহাউ কি হচ্ছে না, নাকি এরকম যে আমরা এনার্জি বাঁচাচ্ছি, এটা আসলে বোঝা যাচ্ছে না। যে একটা মানে ওরা কিন্তু টুর্নামেন্ট সার্ভাইভ করতেছে। আপনি প্যাটার্ন দেখলে বুঝবেন যে ওদের কিন্তু কেপ ভার্দের সাথে তাদের একটা ভালো ধকল গেছে। এর পরের ম্যাচে মিশরে ওরা ওভারওয়ার্ক করা লাগছে একটা পর্যায়ে এসে।
ওদেরকে যদি কেউ সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করে থাকে ট্যাকটিক্যালি আউট ব্যালেন্স, কেপ ভার্দেও না, এই সুইজারল্যান্ডও না, ওদেরকে সবচেয়ে বেশি ট্যাকটিক্যাল চ্যালেঞ্জটা দিচ্ছে এবং মেন্টাল রোলার কোস্টারটা মিশরই দিচ্ছে। ইজিপ্ট। এবং একটা পর্যায়ে ওদের কাছে মনে হয়েছিল যে মিশর ম্যাচে ওরা ব্যাক করতে পারবে না, এই টাইপের ফিলিং ওদের আসা শুরু হয়েছিল। বাট মানে ওই অ্যাগেইন সেট পিস বা এরিয়াল থ্রেট থেকেই আসছে। মেসি ইনসাইড ক্রস করছে, রোমেরো একদম দাঁড়ায় অন পয়েন্ট হেড করছে, সেটা এর ওই গোলটা হওয়ার সাথে সাথে আবার ওরা বুঝে ফেলছে যে উই আর কামিং। আপনি আরেকটা বিষয় বলছিলেন যে মেসি এক পাশ থেকে যখন কর্নার করে সেটা ইনসুইং হয়, আরেক পাশ থেকে করলে সেটা আউটসুইং হয়। হ্যাঁ, সেট পিসের সময় মেসি কিন্তু ইনসুইং এর ক্ষেত্রে ওদের প্ল্যানিং একরকম থাকে, আউটসুইং এর প্ল্যানিং একরকম থাকে। যদি ইনসুইং হয় ওরা তখন হচ্ছে সরাসরি স্কোরিং এর চিন্তাটা বেশি করে, ডিকটেট করে। আর আউটসুইং হলে সেটা ইয়াতে যায়, যে সেকেন্ড বারটাতে যায়, ওখান থেকে আসে। তো মানে এই জায়গাটাতেও তাদের পজিশনিংটাও আলাদা থাকে, প্ল্যানিংটাও আলাদা থাকে। অর্থাৎ এইটা হচ্ছে কনফার্ম যে প্লেসমেন্টটা মেসি করবে। সো ইনসুইং যে মানে লেফট হইলে একরকম, রাইট হইলে আরেক রকম পজিশনিং, এবং সেটা তাদের একদম মানে আপনি ম্যাক্স ক্ষেত্রে যতগুলো কর্নার দেখবেন এরকম হয়েছে যে হয় আর্জেন্টিনা টানা কর্নার পাইতেই আছে, আর না হলে এরকম হয়েছে যে আর্জেন্টিনার প্লেয়াররাই মাথা পাইছে বলে, মানে এতটাই ডেডলি সিচুয়েশনটা আসে। তো এই কারণে ধরেন এখন এই জিনিসটা সামনের ম্যাচগুলোতে অনেক বেশি পাহারায় থাকবে, কারণ এরা এই জিনিসটা মোটামুটি এখন সবাই ক্লিয়ার যে আর্জেন্টিনা সেট পিস অ্যানালিসিস করা হয়ে গেছে। এবং যে বিষয়টা নিয়ে আমরা আসলে বলছিলাম পারপাস, এটা নিয়ে ছোট্ট করে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, তারপরে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসলে আলোচনা করতে চাই। প্রথমত যে এই যে খেলাটা স্কালোনি খেলাচ্ছেন, মনেটা অনেকটা টেস্ট ম্যাচ কাইন্ড অফ, টেস্ট ম্যাচ ক্রিকেট কাইন্ড অফ, এইটা কি আসলে ব্যাপারটা এই কারণে যে মেসি 39, ডিপল প্রায় 36, ট্যালিয়াফিগো প্রায় 34, এই প্লেয়ারদের 4 বছর আগের ফিটনেস লেভেল এখনকার ফিটনেস লেভেল কিন্তু এক না। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি যে হোল্ড অন দেয়ার ফর 90 মিনিটস দেন উইল প্লে আওয়ার মাস্টার স্ট্রোক, ব্যাপারটা কি এরকম কিনা? এটা আসলে দুইভাবেই চিন্তা করা যায়। ফর এক্সাম্পল, আপনি যেহেতু বলছেন যে খুব কুইকলি টায়ার্ড হওয়ার পসিবিলিটি থাকে, বাট যাদের কথা বললেন সবাই স্টার্ট করে, সো দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে আমি আগেই গেমটা কিল করার চেষ্টা করি, বাট সেটা একটা বেশি রিস্কি মুভ। ইন কেস যদি ওই এফোর্টটায় ম্যাচটা কিল না হয়ে যায়, তখন কিন্তু আপনার মেসিকে হয়তো সাব করে ফেলতে হতে পারে, ডিপলকে সরিয়ে ফেলতে পারে। ডিপল অ্যাকচুয়ালি রিসেন্টলি যা পারফরমেন্স দিচ্ছেন ওভারঅল স্ট্যাটিস্টিক্যালি নট এ গুড ওয়ান। গত 2-1 ম্যাচ ধরে কিন্তু দেখছি যে ইজ নট পারফর্মিং আপ টু দ্য লেভেল। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা তারা লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে বোধহয় এই প্যাটার্নটায় শিফট করে আসছে, বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখবেন তারা কিন্তু ইনিশিয়াল স্টেজেই ম্যাচ কিল করার অ্যাটেম্প্ট নিয়েছে, বেশ কয়েকবার তারাই লিড পাচ্ছে, বাট সামহাও সেটা বটল করছে শেষের দিকে ডিউ টু প্রবাবলি ল্যাক অফ এনার্জি, বেঞ্চ থেকে এনাফ কোয়ালিটি নাই, এরকম কিছু ইস্যুস থাকতে পারে। বাট এইবার যেটা আমি দেখছি যে লিওনেল স্ক্যালোনি মেবি হ্যাজ দ্য ট্রাস্ট ইন দিস টিম, তাদের বিলিফটা আছে যে ম্যাচটা যত স্ট্রেচ করবে তারা যদি এনার্জি কনজার্ভ করতে পারে দে উইল এন্ড আপ বিং দ্য বেটার টিম। কারণ শেষ 8-10 মিনিট যেটাই হোক না কেন, এক্সট্রা টাইমের সময়টা, ইভেন লাস্টের 30 মিনিটস অফ এক্সট্রা টাইম, এইখানে আসলে আর্জেন্টিনারই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকে তারা যদি এই স্টাইলে খেলে। বাট এই স্টাইলে খেলাটাও রিস্কি, কারণ দেখেন মিশর গোল দিচ্ছে, কেপ ভার্দে গোল দিচ্ছে, সুইজারল্যান্ড গোল দিচ্ছে, আপনি গোল কনসিড করেও বিলিভ করছেন আপনি খেলার কন্ট্রোলে আছেন, এভাবে চিন্তা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। বাট স্ক্যালোনি আছেন বলেই আমার মনে হচ্ছে এই সেট অফ প্লেয়ার্স দিয়ে সেই বিশ্বাসটা তিনি রাখছেন যে ম্যাচ ডিপ গেলেও সমস্যা নেই। ইভেন হাবিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল শোতে ঢুকার আগেও যে পেনাল্টি পর্যন্ত যদি চলে যায় দে স্টিল নো দে হ্যাভ দ্য চিট কোড, এমি মার্টিনেজ আছেন। সো ওই বিশ্বাস থেকেই তারা আসলে তাদের প্লেয়ারদের জন্য কোনটা ভালো হবে, কনজার্ভ করা এনার্জি, 3 দিন পর পর ম্যাচ, রিকভারির সময় নেই, ইট ইজ আ ম্যারাথন দিন শেষে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় এটা একটা ট্যাকটিক্যাল মুভও হতে পারে যে তারা বল ছেড়ে দিচ্ছে, তারা নিজেরা খুব বেশি বল কন্ট্রোল করছে না, এনার্জির সর্বস্বটুকু হয়তো শেষ ভাগটাই দিচ্ছে যেখানে অ্যাকচুয়ালি ডিসাইসিভ মোমেন্টটা তৈরি হতে পারে যদি একটা স্টেলমেট থাকে। সো এইটাই আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার। বাট হাবিব ভাই যেটা বললেন সেটাও খুব ইম্পর্টেন্ট, মিশরের সাথে মনে হয় তারা কিন্তু কন্ট্রোলে ছিল না যতটা না সুইজারল্যান্ডের বিরুদ্ধে মনে হচ্ছে যে তারা ছিল, তারা হয়তো চেয়েছিল যে চলি আমরা এক্সট্রা টাইমে, সেখানে উইল বি দ্য বেটার টিম, উই নো ইট, কারণ সুইজারল্যান্ড আর এনার্জি স্পেন্ড করে ফেলেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো দিস কুড বি আ ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক, যে একটা প্রপার কাপ টুর্নামেন্ট 8 ম্যাচের ছোট ছোট সময় পরে বা কয়েকদিন পর পর খেলে জিততে হবে, কি প্রসেসে আপনার প্লেয়ারকে কনজার্ভ করবেন। তিনি কিন্তু এখনো বার্কোকে, নিকোপাসকে, এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু সময় দেন। তার মানে কি হি ক্যান অলসো পুট আপ আ সারপ্রাইজ লেটার অন,
হুট করেই তারা ধরেন ইম্পর্টেন্ট একটা ম্যাচে নেমে গেলেন যেখানে পুরোপুরি প্রতিপক্ষের প্ল্যান ওলটপালট হয়ে গেল। সো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে আসলে। এই জায়গা থেকে ফিরবো, আপনার কাছে কি মনে হয় যে স্ট্র্যাটেজিতে এখন খেলছে আর্জেন্টিনা, স্কালোনির উপর সেই ভরসার জায়গাটা আছে? আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অনেকে এইরকম বলছেন যে মেসি চলে গেলে স্কালোনি উইল বি এক্সপোজড। গত ওয়ার্ল্ড কাপে মেসি ছিল ফর্মে, যে কারণে স্কালোনি ওয়ার্ল্ড কাপ জিতেছে, এই ওয়ার্ল্ড কাপে মেসির উপর ভর করে স্কালোনি যাচ্ছে। আসলে কি ব্যাপারটা সেরকম মনে হচ্ছে, নাকি এটাই একটা স্ট্র্যাটেজি টু কনজিউম দ্য এনার্জি অ্যান্ড ফাইট টিল দ্য এন্ড? অ্যাকচুয়ালি আপনি খেয়াল করলে দেখবেন যে লিওনেল মেসি কিন্তু সব ম্যাচে গোল করে নাই। আর্জেন্টিনা যে ম্যাচগুলো জিতছে, আর্জেন্টিনা এ পর্যন্ত 6টা ম্যাচে গোল করেনি। তো দেখা গেল যে আপনার মানে মেসি নির্ভর যে টিম, এটা আসলে মানে অনেক সমালোচকরা অনেক কিছুই বলবে, ঠিক আছে? তো আর্জেন্টিনা এ পর্যন্ত এই টুর্নামেন্টে মোট 16টি গোল করেছে, লিওনেল মেসি করেছে 8টি, এবং বাকি আরও এছাড়াও এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ 2টা করেছে, একটা পেনাল্টি, একটা ফিল্ড গোল। আরো 6 জন প্লেয়ার কিন্তু একটা করে গোল করেছে। জি, সো দেখেন এই টিমে কিন্তু মোট 8 জন প্লেয়ার গোল করছে। তার মানে সবার কিন্তু গোল করার সক্ষমতা আছে। জি, যারা মানে 11 জনের মধ্যে 8 জন গোল করতে পারে, তার মানে কিন্তু আসলে গোল যে কেউ করতে পারে। সুতরাং লিওনেল মেসি না থাকলে যে আসলে আর্জেন্টিনা থাকবে না, বা তখন একটা ভিন্ন ট্যাকটিক্স তখন আর্জেন্টিনা অবলম্বন করতে পারে। লিওনেল মেসি ডেফিনেটলি একজন আমাদের মানে স্ট্রং একটা স্ট্রাইকার। আমি বুঝতে পেরেছি আপনার কথা জায়গাটা। হাবিব ভাই, আমার খুব সরল সোজা একটা প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে এই টিমটা, আমি যদি আজকের ম্যাচটা চিন্তা করি সুইজারল্যান্ডের সঙ্গে, তাহলে মূল 90 মিনিটের খেলা কিন্তু আসলে 105 বা 106 মিনিট হয়েছে, কারণ লাস্টের 9 মিনিটের এক্সট্রা টাইম ছিল, ফার্স্ট হাফে আরও 5-6 মিনিটের এক্সট্রা টাইম ছিল, দেন সেটা আরও 30 মিনিটসে গেছে। মানে আপনি ধরে নিতে পারেন প্রায় 150 মিনিটের ম্যাচ। গত 10 দিনে এই টিমটা 120 মিনিটের ম্যাচ খেলেছে 2টা, 90+ মিনিটসের ম্যাচ খেলেছে 1টা। এই টিমে মেসির মতো 39 বছরের একজন প্লেয়ার আছেন, এই টিমে ডিপলের মতো প্লেয়ার আছেন। মেসি প্রত্যেকটা ম্যাচে ফুল টাইম খেলেছেন। সো রিকভারির টাইম কিন্তু খুব বেশি নাই। মানে আপনি যদি সেমিফাইনাল চিন্তা করেন, ফুটবল তো ডেফিনেটলি মানে মুখের কথা না, জিনিসটা যত যাই কিছুই বলুক, 10টা দিনের মধ্যে 3টা এরকম 150 মিনিট 120 মিনিটের খেলা। এই জায়গাটাই মনে হচ্ছে কিনা যে আর্জেন্টিনার এই টিমটার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ওয়েন দে আর ফেসিং এগেইনস্ট ইংল্যান্ড? একটা ব্যাপার মনে আছে কিনা, আঞ্চলিকের একটা স্টেটমেন্ট ছিল যে আর্জেন্টিনা হাই ইন্টেনসিভ টুর্নামেন্টে হাই ইন্টেনসিভ খেলে না। ধরেন এটা আঞ্চলিকের মতো লোক হচ্ছে গিয়ে শুরুতেই আইডেন্টিফাই করে ফেলছে যে এরা হাই ইন্টেনসিভ টুর্নামেন্টে হাই ইন্টেনসিভ না খেলে উইন নিয়ে আসতেছে। দ্যাট মিনস তারা পুরো 8 ম্যাচের প্ল্যান করতেছে। এখন আপনার দলের সবচেয়ে পারফর্মিং তারকার বয়স হলো 39, তাকে সেভ করবেন কিভাবে, প্রোটেক্ট করবেন কিভাবে? আপনি খেয়াল করে দেখবেন টুর্নামেন্টের শুরুতে আর্জেন্টাইন স্কোয়াডে অনেকগুলো ইনজুরি ছিল, এখন একটা ইনজুরি কনসার্নও নাই। দ্যাট মিনস দে ম্যানেজড দ্য গেম সো ওয়েল। এটা আপনার মানে প্রপার প্ল্যানিং ছাড়া পসিবলই না। এবং আর্জেন্টিনা কিন্তু এই গেম ম্যানেজটা করতেছে শুধুমাত্র একটা কারণে, মেসির সর্বোচ্চ আউটপুট তাদের লাগবে। বাকিরা গোল করতেছে ঠিক আছে, বাট স্টিল আমি একটা স্ট্যাট আপনাকে যদি বলি যে ধরেন স্পেনের ক্ষেত্রে মোস্ট গোল মানে ড্রিবল আদার্স প্রত্যেকটা স্ট্যাটে আলাদা আলাদা প্লেয়ার। ফ্রান্সের ক্ষেত্রেও সেম, ইংল্যান্ডের ক্ষেত্রেও সেম, মানে 4 টিমের মধ্যে। এখন ধরেন সিমিলার স্ট্যাটগুলোতে আর্জেন্টিনার ক্ষেত্রে মোস্ট গোল মেসি, মোস্ট অ্যাসিস্ট মেসি, মোস্ট কি পাস মেসি, মোস্ট সাকসেসফুল ড্রিবল পার 90 মিনিট মেসি, মোস্ট চান্সেস ক্রিয়েটেড মেসি, মোস্ট বিগ চান্সেস ক্রিয়েটেড মেসি, মোস্ট ক্রস মেসি, এবং সেটা ওলিসের চাইতেও বেশি, অনেক বেশি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ওলিসের চাইতেও বেশি। হ্যাঁ, এই জায়গাটাতে তাহলে ওরা চাইতেছে মেসির আউটপুট নিশ্চিত করা বেশিরভাগ। তাহলে মেসি হচ্ছে মাঠে এনার্জি কনজিউম করে খেলে। খেলা 4টা পার্টে ভাগ হইতেছে যদি এক্সট্রা টাইম সহ ধরি। 2টা হাইড্রেশন ব্রেক। হাইড্রেশন ব্রেকে যখন যান আপনার শরীর হঠাৎ রানিং অবস্থা থেকে যখন স্লো হয়, ফিজিক্যাল ইন্টেন্সিটি কিন্তু ছেড়ে দিচ্ছে। এই জায়গাটাতে যখনই ব্রেক থেকে আসে, আর্জেন্টিনার রিদমে আসার আগে আবার সময় নেয়। আবার এই টাইপের গেম ম্যানেজমেন্ট না ইংল্যান্ড করে, না ফ্রান্স করে, না স্পেন করে। এখন 120 মিনিটে যদি ইংল্যান্ডের আরও একটা ম্যাচ আর্জেন্টিনার সাথে খেলতে হয় এবং ফ্রান্স স্পেন যদি 120 মিনিট খেলে ফাইনাল খেলতে যায়, আমি এটা ডেফিনেটলি বলতে পারি যে ফিজিক্যাল অ্যাসপেক্টে অ্যাডভান্টেজ পয়েন্টে আর্জেন্টিনা থাকবে। দে আর ম্যানেজিং সো ওয়েল।
ওকে, তাদের ম্যানেজমেন্টটা খুব ভালো হচ্ছে। পারভেজের কাছে আমি আসবো আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের গোলটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু সমালোচনার জায়গা চলছে যে সেক্ষেত্রে অফসাইড পজিশনে একজন প্লেয়ার ছিলেন, সেটা নিয়ে কথা হচ্ছে। যাই হোক, এটা নিয়ম অনেকে নাই জানতে পারেন পারভেজ, সেটা আমার মনে হয় যে সেটার জন্য আসলে গণমাধ্যমে আমাদের কাজটাই আসলে সেই বিষয়গুলো জানানো। একটু আলভারেজের গোলের সময়টা একটু দেখতে চাই, একটু আলভারেজের গোলটা দেখবো। আরেকটা ছবি আছে আমাদের আলভারেজের গোলটার সময়। ওকে, এই প্লেয়ারটাকে মার্ক করে আসলে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এই সময়টাতে তিনি অফসাইড পজিশনে ছিলেন এবং সেটা আসলে অফসাইড দেওয়া হয় নাই কেন। এখানে মূলত নিয়ম যেটা, হ্যাঁ তিনি অফসাইড পজিশনে ছিলেন, বাট তিনি আসলে আউট অফ প্লে ছিলেন। এই জায়গাটায় মূল খেলার মধ্যে তার কোনো এই জায়গাটায় ভূমিকা ছিল না, এবং যেটাকে আমরা বলি যে তার কোনো মুভমেন্টের জন্য গোলকিপার বা ডিফেন্ডাররা ডিস্ট্র্যাক্ট হন নাই, অর্থাৎ তিনি সরাসরি আসলে এই অ্যাটাকটার সঙ্গে জড়িত ছিলেন না। দ্যাট ইজ ওয়াই এই জায়গাটায় অফসাইডটা দেওয়া হয় না। আমরা একটু এক্সাম্পলটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দিয়ে দিই। 2017 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ, সেই ম্যাচটাতে রোনাল্ডোর একটা গোল, কারিম বেনজেমা অফসাইড পজিশনে ছিলেন ইউভেন্টাসের সঙ্গে। যদি খেয়াল করে দেখবেন যে এই যে রোনাল্ডো এটা গোল দিচ্ছেন, এই পাশে কারিম বেনজেমা আছেন, এটা অফসাইড পজিশনে আছেন, বাট এটা গোল দেওয়া হয়েছে। বেনজেমার অফসাইড পজিশনটাকে কাউন্ট করা হয়নি বিকজ বেনজেমা ওয়াজ নট, তিনি এই জায়গাটায় ছিলেন না, ইনভলভ ছিলেন না, কিংবা তার এই জায়গাটা তার মুভমেন্টে গোলকিপার বা ডিফেন্ডারদের কোনো ডিস্ট্র্যাকশন হয় নাই। পারভেজ, আমার কোয়েশ্চেনটা ঠিক ওই জায়গাটা থেকেই, এনজয় কেমন করছেন আসলে এই যে প্রতিদিন, আর আর্জেন্টিনার খেলা হইলেই এইরকম নিয়ম দেখা যায় আমাদেরকে রিএক্সপ্লেইন করতে হয়। আজকে আমি এই কারণে রোনাল্ডোর গোলের ইনসিডেন্টে নিয়ে আসছি ইচ্ছা করে আসলে। আর এইটা কেমন এনজয় করছেন? আমি ভালোই এনজয় করছি, টু বি অনেস্ট। আমাদের জন্য তো আসলে একটা রিভিশন প্রয়োজন হয় ফ্রম টাইম টু টাইম, এবং জিনিসটা হচ্ছে যে এইটা তো তাও অনেক সিম্পল একটা সিচুয়েশন যেখানে আলটিমেটলি হচ্ছে খেলার ভেতরে যিনি ইনভলভ না, মানে দুইটা ভাবে এখানে অফসাইড কল করা যেত। ফর এক্সাম্পল, বেনজেমাকে রোনাল্ডো দিতে চাইছেন, ওরকম একটা সিচুয়েশনে তিনি যেখানেই থাকুক না কেন অফসাইড থাকলে অফসাইডে কল করা হবে, বা কিপারের সামনে এমন একটা ডিস্ট্রাকশন তৈরি করছেন যেখানে কিপার আসলে দেখতে পাচ্ছেন না সিচুয়েশনটা, এবং সেই জায়গা থেকে তিনি আসলে ইনভলভ হয়ে যাচ্ছেন বল তার কাছে না আসলেও। সো ওই দুই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তিনি অফসাইড বলে গণ্য হবেন। এছাড়া যে কোনো পজিশনে তিনি অফসাইডে থাকুক না কেন, যদি তিনি খেলার ভেতরে না থাকেন, উইদিন দ্য গেম না থাকেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে অফসাইড ধরা হবে না। ফেয়ার অ্যান্ড সিম্পল নিয়ম। এবং সেখানে বোধহয় নিকো গঞ্জালেস ছিলেন ওই ওয়াইড পজিশনটায়, সো তার অফসাইড থাকাটা এখানে কোনো ম্যাটার করে না। বরং গোলটাই ইমাজিন করেন। আমি তো যখন এই স্ক্রিনটা দেখালেন, প্রথম যে জিনিসটা আমার মাথায় ঘুরছে, দিস ইজ আ ওয়ান্ডার স্ট্রাইক, ওয়ান অফ দ্য বেস্ট 5 গোলস ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো ওই ব্যাপারটা আমি এনজয় করব। হঠাৎ করে দেখছি ধরেন এরকম কিছু একটা, যে একটা গোল্লা দেখে বলা হলো যে অফসাইডে আছেন, এটা কিভাবে গোল হয়? কাম অন, মানে লেটস এনজয় দ্য ফুটবল। এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই যে আসলে এই অ্যাটাকটা কিভাবে ইনিশিয়েট হয়েছে, এবং সেই জায়গাটায় স্কালোনির ওই 4 ফরওয়ার্ড তত্ত্বের জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই। একটা ব্রেকের টাইম হচ্ছে, তার আগে একটু আপনার কাছ থেকে ছোট্ট করে জানবো, সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ম্যাচেই বারবার নিয়ম এক্সপ্লেন করতে হয়, অথচ এই ঘটনাগুলো কিন্তু অন্যান্য ম্যাচেও ঘটছে বিভিন্ন সময়। মানে অ্যাজ অ্যান আর্জেন্টাইন সাপোর্টার এটা কি প্রাউড ফিল হয় নাকি বিরক্তি লাগে? এটা আমরা প্রাউড ফিল করি, কারণ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে ফেস করতেছি, এবং আপনি দেখেন যে এই প্রশ্নগুলো এমন এমন মানুষ করছে যে মানে তারা আসলে এই ফিল্ডেরই না, ঠিক আছে? এটা না জানতে পারেন, এটা দেখা গেল যে আমাদের ফিফার নিয়মগুলো এবং ভিএআর এর নিয়মগুলো এমনভাবে করা হয়েছে যে এগুলো খুবই সেনসিটিভ, এবং মানে ছোট ছোট কিছু বিষয় আছে যে ব্যাপারগুলো আসলে পুরো মিনিংটাই চেঞ্জ করে দেয় অনেক ক্ষেত্রে। যেমন লাইক বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে যদি আমরা বলি যে মানে ছোট ছোট অনেক বিষয় আছে, যেমন আপনি লাইক বাইক চালাতে গেলে আপনার অনেক ইনস্ট্রাকশন থাকে, হেলমেট সহ আরো অনেক সেফটি গার্ড থাকে। সো এই মানে আপনি যদি এইগুলো না মানেন, সো আপনি আলটিমেটলি কিন্তু একজন লাইক মানে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হবেন, ঠিক আছে, রুল অফ ল এর কাছে। সুতরাং মাঠে যারা আছে, ভিএআর যেখানে আছে এবং সারা বিশ্বের মানুষ যেটা দেখছে, সেখানে আসলে আমাদের এই প্রশ্নগুলো আমার মনে হয় যে একটা পর্যায়ে হাস্যকর হয়ে যায়, এটা ইনভ্যালিড হয়ে যায়। জানে না এই কারণে হয়তো হয়, সেই দোষটাও আসলে দিয়ে লাভ নেই, বিষয়টা আসলে অনেক কমপ্লিকেটেড। তবে একটা বিষয় যে ভিআর এর কিছু ইনকনসিস্টেন্সিও আমরা দেখতে পেয়েছি এই ওয়ার্ল্ড কাপে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা আর্জেন্টিনার ওই অ্যাটাকের ইনিশিয়েটিভটা নিয়ে একটু কথা বলতে চাই। লিওনেল স্কালোনি শেষের দিকে 4 জন ফরওয়ার্ডকে নামিয়েছিলেন, মিডফিল্ডার বসিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে অনেক প্রসঙ্গ এসেছিল, কথা এসেছিল। এই টাইপের স্ট্র্যাটেজি পেপ গার্দিওলাকে আসলে ম্যান সিটির ক্ষেত্রে করতে দেখা যায়। আমরা একটু দেখবো আসলে এই টাইপের স্ট্র্যাটেজির উপকারিতার জায়গাটা কি।
ডেফিনেটলি ফ্রি স্পেস পাওয়া যায়, সেটা একটা বিষয় থাকে। চারজন যখন ফরওয়ার্ড থাকেন, মানে ওভারলোড করে ফেলেন যখন পেনাল্টি এরিয়ার ভেতরটাতে, কেউ না কেউ একজন তো আসলে ফাঁকা থাকেন। এবং আমরা যদি গোলটা চিন্তা করে দেখি, সেক্ষেত্রে আলভারেজের গোলটার ওই ইনিশিয়েটিভটা যেরকমভাবে হয়েছে, পরের ছবিগুলো একটু যাই, এখানে যেভাবে দেওয়া আছে, যাই পরের ছবি যাই, এটা সিমিলার অনেকটা এক্স্যাক্টলি এই জায়গাটাতে, মানে আলভারেজ কিন্তু একদম আনমার্কড, ফাঁকা। কারণ একটা ওই যে ওভারলোড, সেই ওভারলোডের জন্যই ব্যাপারটা ঘটেছে। পরের ছবিটা যাব, ফ্রি স্পেস, দেন পাস দেওয়ার পরে মনে হয় ওকে, মানে এইরকম একটা জোন থাকে যে জোনটাতে সত্যি কথা বলতে যে একদম বক্সের ভেতর একটা ওভারলোড করে ফেলা। অনেকেই খেলা দেখার সময় ফেসবুক, টুইটারে লিওনেল স্কালোনিকে মোটামুটি বলেছেন যে কেন এরকম মিডফিল্ডার বসিয়ে মানে ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার নামানো হচ্ছে। রিজন তো এটাই ছিল। হাবিব ভাই যদি একটু এক্সপ্লেইন করেন। ওই সময়ে আমার লাগবে প্রচুর পরিমাণ শুটিং, স্ট্রাইক। তো নিখুঁত স্ট্রাইক কিন্তু মিডফিল্ডারদের দ্বারা হয় না, ওগুলাই স্ট্রাইকাররাই করে। তো স্ট্রাইকাররা তখন এখন ওয়াইড সৃষ্টি করে, ওরাই হয়ে ওঠে মিডফিল্ডার। আপনি খেয়াল করে দেখবেন এরপরের একটা সিচুয়েশনে লাউতারোর একটা সেভ আছে, ওরাই হয়ে যায় ডিফেন্ডার। আর স্ট্রাইকাররা যখন ডিফেন্ড করে তখন লং বল ডিফেন্ড করতে হয়, সেট পিস ডিফেন্ড করতে হয়। তখন এমনও না যে সুইজারল্যান্ডের পক্ষে ওপেন প্লে বানানো পসিবল ছিল, তার মানে তারা লং বল আর সেট পিসই দিবে। তো এরকম সিচুয়েশনে স্ট্রাইকার ডিফেন্ডিংই যে কোনো কোচের জন্য খুবই পারফেক্ট। এখন এই সময় যদি আবার এক্সট্রা স্ট্রাইকার মাঠে থাকে, দুইজন থাকলে দুইজন টার্গেটম্যান, আর দুইজন যদি চারজন দেওয়ার মানে হচ্ছে আর্জেন্টিনা কি করছে, দুইজনকে ওয়াইড দিছে আর দুইজনকে টার্গেট করছে। এই কারণে যখন হোসে ম্যানুয়েল লোপেজ একটু সাইডে চাপছে, তখন দুজন ডিফেন্ডার তাকে মার্ক করছে, কারণ সে যদি ওখানেও অ্যাঙ্গেল পায় তাহলে ওই কর্নার শটটা মারবে। এই কারণে দুইজন তাকে গার্ড দিছে, কিন্তু মাঝখানে আলভারেজকে ফ্রি ছেড়ে দিছে। এখন বক্সের এজে জোন 14 কাছাকাছি যদি স্ট্রাইকার যারা বল কার্ল করাইতে জানে, লামিন ইয়ামাল টাইপের প্লেয়ার যারা অনেক বেশি কার্লি বল মারতে পারে, ইভেন ইফ মেসি, ধরেন মেসিও যদি ওই কর্নারে বল পায়, মানে ওই সাইড থেকে আলভারেজ এই সাইড, মেসি যদি অপোজিট সাইডে, তো আলভারেজ আর মেসি ছিল ওই দুইটা স্পেস অ্যাটাক করার জন্য, আর এরিয়াল স্পেসটা অ্যাটাক করার জন্য ছিল লাউতারো আর হোসে ম্যানুয়েল লোপেজ। সো এটাও একটা প্রপার মানে ফাংশন করা প্ল্যানিং, এইটাও তারা প্র্যাকটিস করছে। এরকমই মনে হচ্ছে যে এটাও ওয়েল প্র্যাকটিস, যে যখন আমাদের দরকার পড়বে উই মে গো ফর ইট দিস ওয়ে। এই সিচুয়েশনে ধরেন আলমাদা, ওতামেন্দি এই টাইপের প্লেয়ারগুলো কিন্তু পিছনে লম্বা সেন্টার ব্যাক, অন্য কোনো ক্লাবের খেলায় হলে সেন্টার ব্যাক পুশ করে, এখানে আর্জেন্টিনা কিন্তু এখানে সেন্টার ব্যাক পুশ করে না, সেট পিস ছাড়া। ওপেন প্লে থেকে এখানে শুধু স্ট্রাইকারই পুশ করে, সেন্টার ব্যাক পুশ করে না। সেন্টার ব্যাক পুশ করার মানে হলো কিন্তু পিছনে এক্সপোজ হয়ে যাওয়া। আর্জেন্টিনা এই ভুলটা শেষ পর্যন্ত করতে চায় না, কারণ তারা এটা জানে যে আমরা ওকে শুট আউটে যাচ্ছে, যাক আমরা, মানে ওরা হচ্ছে মানে একদম কম্পোজ থাকে মেন্টালি এবং নার্ভেতে কম্পোজ থাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত, যে উইল ট্রাই, লেটস সি, ইফ নট দেন উইল গো টু দ্য শুট আউট, কোনো প্রবলেম নেই। সেখানে এমিলিয়ানো মার্টিনেজ আছে, ওদের মানে ব্যাপারটা নার্ভটা এভাবেই রান করে, যার কারণে হয় কি অপোনেন্ট প্যানিক করতে শুরু করে একটা পর্যায়ে, যে এই বুঝি গোল খাইলাম। এবং কুবেল যে হচ্ছে থ্রু আউট দ্য ম্যাচ ওয়াজ এক্সিলেন্ট। এই সময়টাতে সে মানে নার্ভেই শেষ। এবং এই যে গোলটা আলভারেজের, এগুলো কিন্তু গোলকিপার পজিশনিং ঠিক থাকলে সেভ হয়ে যায়, কিন্তু গোলকিপার ও কিন্তু বুঝতেই পারে নাই যে শটটাই এই রেঞ্জে আসতেছে, এবং কালটা অনেক উপর থেকে দেওয়া হয়েছে। এখন ধরেন ও জাম্প করছে, নাগালে নাই, কারণ তার পজিশনিংটা একটু অ্যাডভান্স ছিল। আলভারেজ ওইটা বুঝাই ওইবারে কালটা ওই শটটা করেছে। একটু আগের ছবিটা গিয়ে একটু পারভেজ আপনার কাছে জানতে চাইবো, ডিড ইট কেম আউট অফ সারপ্রাইজ যে চারটা এই পজিশনের প্লেয়ার খেলানো হচ্ছে? এর আগের দিন আমরা কথা বলছিলাম যে মানে চারটা বক্স টু বক্স মিডফিল্ডার খেলাচ্ছে, মিডফিল্ডাররা কেন এই ম্যাচে আবার মিডফিল্ডার বসিয়ে চারটা দিয়ে ওভারলোড করে ফেলছে। এটা ডিড ইট মানে কাম অ্যাজ আ সারপ্রাইজ টু ইউ? না, আমার কাছে খুব একটা সারপ্রাইজ মনে হয়নি। ইনফ্যাক্ট গত ম্যাচে যখন হচ্ছিল না তখন আবার সারপ্রাইজ যে কেন হচ্ছে। বাট জিনিসটা হচ্ছে গত ম্যাচ থেকে তারা খুব কুইকলি লার্ন করেছে, সেটা বোঝা যায়। সেন্টার ব্যাকদেরকে উপরে কমিট করে নাই, যেটা মিশরের ম্যাচে দেখেছিলাম করতে গিয়ে পিছনে কিন্তু অনেক সমস্যা তাদের হয়েছে। সো কুইক লার্ন করে তারা এই ম্যাচে দে ডিড নট কমিট ওপেন প্লেতে তাদের ডিফেন্ডারদের। বাট এই জায়গাটাই ইম্পর্টেন্ট, যেটা শুধু চারজন ফরওয়ার্ড যে ব্যাপারটা এরকম না। হাবিব ভাই যেটা বললেন আই টোটালি অ্যাগ্রি, যে দুজনের হাইট প্রোফাইল ভালো, যারা এরিয়ালি মিট করতে পারবেন, লাউতারো এবং ফ্লিকো লোপেজ, তাকে কিন্তু আগে আমরা দেখি নাই
দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রবাবলি পুরো হ্যাঁ। টুর্নামেন্টে তাকে নামানো হয়েছে। পারপাস কি? এরিয়াল বল মিট করো। লাউটারো মার্টিনেজ সেম কাজ তার, বক্সের ভিতরে তাদের কাজ। এবং এই ভদ্রলোক পারপাস যেটা করেছেন, এইখানে বলটা রিসিভ করে সেটাকে নিয়ে কিন্তু ওইখানে গেছেন, হ্যাঁ এটা নিয়ে ওইখানে গেছেন, তারপরে বানিয়ে নিচ্ছেন আর কি, অ্যাঙ্গেলটা বানিয়ে নিচ্ছেন। এটা অনেকটা আমরা ওই যে ফিফা ফিনেস অ্যাঙ্গেল বলি আর কি, যে এই জায়গায় দাঁড়ালে আপনি ফিনেস মারলে প্রপার টাইমিং হলে গোল হয়। বাট এইখানে ইমাজিন করেন লাউতারো আছেন ফর এক্সাম্পল, বা ফ্লিকো লোপেজ আছেন আলভারেজের জায়গায়, প্রবাবলি গোলটা হয় না। এই কারণেই ওই দুজন ভেতরে, মেসি আর আলভারেজ পেছনে, কারণ এই ধরনের ডিস্টেন্স থেকে এই এরিয়া থেকে শটটা তারাই হয়তো নিতে পারবেন, প্রপারলি গোলটা হবে। সো আই টোটালি অ্যাগ্রি যে এটা একটা প্রি প্ল্যান জিনিস। চারজন নামলেও কাদের পজিশন কোথায়, কারা বক্সের ভেতরে থাকছেন, কাদেরকে বাইরের রোলগুলোতে দেওয়া হচ্ছে, এটা খুবই ওয়েল প্ল্যান। সো এই জায়গার মধ্যে আমি দেখি যে ইটস আ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে অফ শোয়িং যে আমাদের ভার্সিটিলিটি কোন কোন জায়গায় আছে। সো এটাই আমার মনে হয় যে দে হ্যাভ সো মেনি সারপ্রাইজেস লেফট। মানে আমার মনে হচ্ছে সেমিফাইনাল, ফাইনাল, বার্কো, নিকো পাজ, লো সেলসো, দে কুড অল কাম ইনটু প্লে। একটু আপনার কাছে আসবো, আলমাদার পারফরমেন্সটা কেমন লেগেছে? আপনার সুবিধার জন্য আমরা একটু আলমাদার পরিসংখ্যানটা যদি দেখতে চাই, 27টা পাস দিয়েছেন 30 মিনিটের খেলায়, 27টাই তিনি অ্যাকুরেট পাস দিয়েছেন, এবং কি পাস দিয়েছেন তিনি, একটা 12 শট নিয়েছেন। প্রতিপক্ষের যদি চিন্তা করি যে প্রতিপক্ষের যে এরিয়া, সেই এরিয়াতে প্রোগ্রেসিভ বল ক্যারি করেছেন 5টা। আলমাদার নামার পরেই তো খেলা অনেকাংশে স্পিডি হয়ে গিয়েছিল, কেমন দেখলেন আলমাদার খেলা? খেলাটা যখন একটু স্লো চলতেছিল, সো তখন কিন্তু কোচ এই ব্যাপারটা নোটিশ করতেছিল, এবং দেখা গেল যে তার মানে কিছুটা চেঞ্জ যখন গেমে নিয়ে আসলো, এবং সে কিন্তু জানে যে আসলে কোন প্লেয়ারটাকে কখন সাবস্টিটিউট করলে খেলার গতিটা কিছুটা বেড়ে যাবে বা মোমেন্টাম কিছু চেঞ্জ হতে পারে। সো এই সময় কিন্তু আলমাদাকে চেঞ্জ করে বদলি প্লেয়ার হিসেবে নামানো হয়। তো এরপরে পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওই সময়ের জন্য আলমাদা আমার মনে হয় না যে আসলে বেস্ট কোনো অপশন কোচের হাতে ছিল, ওই সময়টা ছিল না। ওকে, আমাদের আর 1 মিনিট সময় বাকি আছে। হাবিব ভাই এবং পারভেজ ভাই 30 সেকেন্ড করে সময়, নেক্সট ম্যাচে আলমাদাকে কি স্টার্টিং 11-এ দেখা যেতে পারে কিনা? না না, আমার মতে দেখা যাবে না। কেন দেখা যাবে না? 30 সেকেন্ড সময় আছে আপনার। কারণ নেক্সট ম্যাচে আর্জেন্টিনা যদি এটাকে কি বলে, তাদের স্ট্রাকচারাল ওয়াইজ চিন্তা করে, আলমাদা হলো বল ক্যারিয়ার। সো ইংল্যান্ড মিডে বল ক্যারির প্রয়োজনটা এই মোমেন্টেই পড়বে, যেই মোমেন্টে সুইস মিডে পড়ছে। সুতরাং আলমাদা স্টার্ট করতেছে না, এটা শিওর মোটামুটি। ওকে, আলমাদা স্টার্ট করছে না, বলে তো সারপ্রাইজ। ওকে, পারভেজ মনে হয় কিনা যে একটা রিওয়ার্ড না, কোনো রিওয়ার্ড নাই এখানে, এই ম্যাচে কোনো রিওয়ার্ড নাই। এই ম্যাচে আমার মনে হয় যে যাকে অ্যাকচুয়ালি আন্ডাররেট করা হচ্ছে, যাকে নিয়ে আমি আসলে বলতে চাইছিলাম পুরো শোতে একবারও মেনশন করিনি, লিয়ান্দ্রো পারেদেস, হি অ্যাকচুয়ালি প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল এই ম্যাচে, এবং পরের ম্যাচটাতেও আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট রোল তার থাকবে 11-এই, বিকজ দে হ্যাভ দ্যাট চোরা রান মেকার বেলিংহাম। মানে এই ধরনের কিছু প্লেয়ারদের কিন্তু ডিল করার জন্য তাকে প্রয়োজন হবে। সো আই থিঙ্ক ওই শক্তপোক্ত মিডফিল্ড দিয়ে আর্জেন্টিনা উইল স্টার্ট, পরবর্তীতে দেখা যাবে যে ম্যাচের কনটেক্সট অনুযায়ী এবং কি চেঞ্জ সেখানে তো আসে। লিসান্দ্রো মার্টিনেজের একটা ভূমিকা আছে তো অবশ্যই। আমাদের কাছে 20 সেকেন্ড সময় বাকি আছে, কিন্তু আমি কথা বলতে চাচ্ছিলাম আসলে এমবোলোর লাল কার্ডটা নিয়ে, কিন্তু সেটা বলার জন্য আসলে আমাদের 20 সেকেন্ডের আসলে প্লে হইছে, এটা আসলে সময় নাই। বাট এখানে এটা নিয়ম অনুযায়ী হয়েছে। তিনি আসলে চেয়েছিলেন যে প্যারাদেস একটা কার্ড খাক, কিন্তু নিজে পরবর্তী সময় কার্ডটাকে সেটা ফেরত দিতে গিয়েছেন। এনিওয়েজ, আমরা থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার মনে হয় একটা ফ্রুটফুল শো, আমরা ফ্রুটফুল ডিসকাশন আমরা করেছি আজকে, চেষ্টা করেছি একটু ডিকোড করার জন্য সবকিছু। হাবিব ভাই থ্যাংক ইউ, পারভেজ ভাই থ্যাংক ইউ, মাহফুজ ভাই থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।